বিধানসভা ভোটের ফল অনুযায়ী বিজেপি ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করেছে। এই প্রথমবার বিরোধী আসনে বসছে তৃণমূল। হেরে গেছে তৃণমূল, বিরোধী আসনে বসবে। হেরে গিয়েও জালিয়াতি করছে তৃণমূল, জালিয়াতি করছে। অভিযোগ তো সেরকমই। কি অভিযোগ? না, বিধানসভায় সই জালের অভিযোগ। এই অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় বিধানসভার সচিবের এফআইআর করেছেন বিধানসভার সচিব হেয়ার স্ট্রিট থানায়। তৃণমূল বিধায়কদের সই জালের অভিযোগ। আবির আছে আমার সঙ্গে সরাসরি, আমি আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবের সই জাল, হেরে গিয়েও তৃণমূলের জালিয়াতি, অভিযোগ কি? অতনু, নির্বাচনের যে রাজনৈতিক দল যত বেশি সংখ্যক নাম্বার পাবে বা আসন পাবে তারা সরকার গঠন করবে, যারা পাবে না তারা বিরোধী দল হিসাবে তারা থাকবে। কিন্তু বিধানসভার মধ্যেও বিরোধী দলের মর্যাদা পেতে গেলেন পরিষদীয় আইনে বা রীতিতে বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলোর ওপর ভিত্তি বা নির্ভর করে চলতে হয়। এবং যারা বিরোধী দল হবেন, বিরোধী দলের তরফ থেকে কে বিরোধী দলনেতা হবেন বা বাকি যে দায়িত্বগুলো রয়েছে, অর্থাৎ বিরোধী দলের যিনি মুখ্য সচেতক হবেন, তাদের যিনি উপমুখ্য সচেতক হবেন, এই ধরনের সিদ্ধান্ত সেটা বিরোধী দলের পরিষদীয় বৈঠকের মধ্যে স্থির করতে হয়। এক্ষেত্রে হচ্ছে, তুমি জানো যে 6ই মে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছিলেন তাদের বিধায়কদের একটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছিল যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা হিসাবে তিনি দায়িত্ব পাবেন এবং ফিরহাদ হাকিম, অসীমা পাত্র এদেরকেও অন্যান্য দায়িত্বের কথা বলা হয়েছিল। তো একটা চিঠি জমা পড়ে বিধানসভা সচিবালয়ের কাছে। সেই চিঠি বিধানসভা সচিবালয় পত্রপাঠ খারিজ করে দেয় এবং সেখানে তারা বলেন যে চিঠিতে দেওয়া হয়েছে সেখানে সর্বসম্মতিক্রমে বিধায়করা যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা চাইছেন সেই বিধায়কদের সম্মতিক্রমের চিঠিতে যে স্বাক্ষর সেটাকে থাকতে হবে এবং সেই চিঠি গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সই সহ। এরপর তুমি জানো যে বিরোধী দলনেতা হিসাবে যাকে তৃণমূল কংগ্রেস মনোনীত করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি একটি আরটিআই করেন এবং আমরা দেখেছিলাম যে তিনি উল্লেখও করেছিলেন যে আগে এই ধরনের ঘটনা বিধানসভার মধ্যে কখনো ঘটেনি। পরবর্তী সময় 19শে মে এই পরিষদীয় দলের তৃণমূল কংগ্রেসের অপর একটি বৈঠক হয়। সেই বৈঠকে বিধায়কদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি বিধানসভা সচিবালয়ের কাছে জমা পড়ে। সেই চিঠি খুঁটিয়ে দেখতে গিয়ে দেখতে পাওয়া যায় যে একাধিক যে সই রয়েছে সেই সইয়ের মধ্যে বিস্তর গোলমাল রয়েছে এবং এক্ষেত্রে অভিযোগ করে যেটা বলা হচ্ছে তার কারণ হচ্ছে বিধায়ক হিসেবে তারা যখন শপথ নিয়েছিলেন প্রোটেম স্পিকারের সামনে যে সই করেছিলেন বা এর মধ্যে একদিন বিধানসভা সেশন হয়েছে সেদিনকেও যখন বিধায়কদের যে খাতায় সই করে ঢুকতে হয় সেখানেও যে সই রয়েছে সেই সইয়ের সঙ্গে ওই চিঠিতে দেওয়া যে সইয়ের তার মধ্যে ফারাক ধরা পড়েছে এবং এর মধ্যে এক বিধায়ক তিনি উল্লেখ করেছেন যে তিনি মিটিংয়ে উপস্থিত ছিলেন না। একজন বিধায়কের খাতায় এবং বিধায়ক হিসাবে তিনি যখন শপথ নিচ্ছেন সেই সময়কার যে সই আর একই সঙ্গে যে সই জমা পড়ে চিঠিতে জমা পড়েছে তার মধ্যে বিধায়ক আবির এক একজন বিধায়ক এক এক রকম কথা বলছেন, তাদের বক্তব্য আমরা শুনবো। কিন্তু আমি এখানে জানতে চাইবো তোমার কাছে যে এই যে অভিযোগে তো মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ, এই সই জালের অভিযোগের তদন্ত কিভাবে এগোচ্ছে, কিভাবে তদন্ত চলছে? প্রথমত অতনু তোমাকে জানাই এই অভিযোগ যেভাবে হয়েছে নজিরবিহীন অভিযোগ রাজ্য বিধানসভাতে অন্তত গত 5টা সেশনের ক্ষেত্রে বা 20-25 বছরের ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এমন কোনো বর্ষিয়ান বিধায়করা মনে করে উঠতে পারছেন না এবং তারা বলছেন যে যে ধরনের অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে যারা বিধায়করা যাদের এই সইয়ের হেরফের হয়েছে বা অন্যের সই যারা করেছেন এই জালিয়াতির যে অভিযোগ প্রমাণিত হয়ে গেলে সেক্ষেত্রে তাদের যে বিধায়ক পদ তদন্ত করতে হবে। আবির, এই অভিযোগ প্রমাণ করতে গেলে তদন্ত করতে হবে, তো এই তদন্ত কোন পথে, কিভাবে তদন্ত চলছে? প্রথমত হচ্ছে যে সমস্ত বিধায়কদের সঙ্গে ইতিমধ্যেই তদন্তকারী দলের আধিকারিক যারা রয়েছেন তারা কথা বলা শুরু করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যাদের সই নিয়ে বিস্তর গোলমাল দেখতে পাওয়া গিয়েছে তাদের সই এবং আগের যে সই সেই সইকে মিলিয়ে দেখার জন্য যারা হস্তরেখা বিশারদ রয়েছে তাদের সাহায্য নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সে লেখাও সংগ্রহ করা হচ্ছে।
তৃতীয়ত হচ্ছে ওই বৈঠকে তারা উপস্থিত ছিলেন কি না সেটা প্রমাণ করার জন্য তোমার টেকনোলজির সাহায্য নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে টাওয়ার লোকেশন দেখে নেওয়া হচ্ছে। ফলে এই যে যাবতীয় বিষয় সেগুলোকে সামনে রেখে এই তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। এবং তুমি জানো যে ইতিমধ্যেই একাধিক বিধায়কের বাড়িতে তদন্তকারী দলের আধিকারিকরা পৌঁছেছেন, তারা কথাও বলেছেন এবং তারা আদৌ সই করেছিলেন কিনা, তারা বৈঠক উপস্থিত ছিলেন কিনা সেই সংক্রান্ত তথ্যও তারা সংগ্রহ করতে শুরু করে দিয়েছেন। ধন্যবাদ আবির। আবির বলছিলেন যে একাধিক বিধায়কের কাছে ইতিমধ্যেই তদন্তকারী দল পৌঁছে গিয়েছেন। যেমন আমরা দেখেছি তারা গিয়েছেন নয়নার বাড়িতে, কুণালের বাড়িতে, চন্দ্রনাথের বাড়িতে, তারা বাহারুল ইসলাম, তাপস মাইতি তাদের বাড়িতেও সিআইডি গিয়েছেন। এবার তদন্ত কিভাবে এগোবে না, একদিকে যেমন হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেওয়া হবে যে সই মিলিয়ে দেখার জন্য, তার পাশাপাশি কি করা হবে না ওই সময় বৈঠকে তারা ছিলেন কিনা তা দেখার জন্য মোবাইলের টাওয়ার লোকেট করা হবে। সেটা থেকে বোঝা যাবে যে তারা সেখানে ছিলেন কিনা। যদি না থাকেন তাহলে সেই সই তার হবে না, সেটাই স্বাভাবিক। তো কার কার বাড়িতে গিয়েছেন আপনাদের জানালাম। এর মধ্যে এক একজন এক এক রকম কথা বলছেন। যেমন আমি যদি বলি যে এই বাহারুল ইসলাম, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম বিস্ফোরক দাবি করছেন। বাহারুল ইসলাম কি দাবি করছেন না, তিনি দাবি করছেন যে 6 তারিখ যেদিনের কথা বলা হচ্ছে সেদিন তিনি বাড়িতেই ছিলেন। যদি তাই হয়ে থাকে তাহলে মনোনয়ন প্রস্তাবে বাহারুলের সই কিভাবে? বাহারুল জানেনই না কিভাবে মনোনয়ন প্রস্তাবে তার সই। সিআইডি জিজ্ঞাসা করলেন যে 6 তারিখে আমি কোথায় ছিলাম। তো সেক্ষেত্রে আমি বাড়িতেই ছিলাম, কারণ পোস্টপোল ভায়োলেন্সের কারণে আমি বাড়ি থেকে বার হইনি। অথচ আমার 6 তারিখের একটা সিগনেচার সিআইডি আধিকারিকরা দেখাচ্ছেন। তো আমি স্বভাবতই বললাম যে 6 তারিখে তো আমি বাড়িতে ছিলাম, আমি কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। তো তাহলে আপনার সইটা জাল হলো কি করে? মানে সেটা করলো কি আপনার দল? নিশ্চিতভাবে আমি দলের কাছেও বিষয়টা আমি জানিয়েছি এবং আমার সেটাই প্রশ্ন যে আমি তো 6 তারিখে মিটিং এ উপস্থিত ছিলাম না। তো সেক্ষেত্রে এই সিগনেচারটা কিভাবে হলো না হলো সেটা নিশ্চিতভাবে তদন্তকারী আধিকারিকরা বুঝছেন এবং তারা যে সহযোগিতা চেয়েছেন আমার কাছ থেকে আমি সেই সহযোগিতাও তাদের করব সর্বতোভাবে, সেটাও আমি বলেছি। আর যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে যে বিষয়টা কিভাবে হলো সেটাই আমার প্রশ্ন। অবাক হয়ে যাচ্ছেন বাহারুল। কিন্তু এদিকে চন্দ্রনাথ সিনহার কাছে যখন তদন্তকারীরা পৌঁছেছেন, বিধায়ক চন্দ্রনাথ বলছেন যে হ্যাঁ তিনি উপস্থিত ছিলেন সেদিনের ওই মিটিংয়ে, সই তাঁরই। 6 তারিখে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একটা মিটিং ছিল আমাদের বিরোধী দলনেতা নির্বাচন করার জন্য। সেখানে বিরোধী নেতা হিসেবে আমরা প্রায় 70 জনের উপর উপস্থিত ছিলাম এবং সেখানে যে সই করেছিলাম সেই সই সম্বন্ধে তারা জানতে চেয়েছে। আমরা হ্যাঁ আমি গেছিলাম, উপস্থিত ছিলাম, সই করেছি। আমি তাও বলেছি যে আপনারা ওখানে তো পুলিশ ছিল, তাদের জিজ্ঞেস করুন, সিসি ফুটেজে পেয়ে যাবেন আমি গেছি কিনা। বিধায়কের সই জালিয়াতির অভিযোগ, এ তো মারাত্মক অভিযোগ। বিধায়ক তাপস রায় তার বক্তব্য শোনাবো আপনাদের। একটা রাজনৈতিক দল জনপ্রতিনিধি সিগনেচার করে যদি স্পিকারের কাছে দেয়, স্পিকারের অফিসে দেয়, সে সইও যদি না মেলে, এদের কি সবকিছু ভুয়ো, সবকিছুই জাল, সবকিছুই জোচ্চুরি, সবকিছুই জালি? এটা ভাবতেও লজ্জা লাগে। সারা জীবন তো চক্রান্ত করে এসছে স্বামী স্ত্রীতে, সুদীপ নয়না, আর যাবে আর একটা বড় চক্রান্তকারীর কাছে, মমতা। সারা বাংলাটাকে চক্রান্ত আর ষড়যন্ত্র করে ধ্বংস করে দিয়েছে। সই যদি ঠিক হয় তাহলে ঠিক আছে, সই যদি ঠিক না হয়, যদি সই না মেলে, তার যদি সই নয়, তার যদি অন্য কেউ সই করে দিয়ে থাকে, তাহলে চক্রান্ত। তাহলে তো সেই চক্রান্ত নয়নার বিরুদ্ধে তাহলে নয়নার দল করেছে। ঘুরিয়ে জালিয়াতি মানলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় কি মেনে নিলেন জালিয়াতি হয়েছে? কারণ তিনি নিউজ 18 বাংলাকে কি বলছেন? বলছেন যে বাহারুলের সই জাল হলে তা অন্যায়, এসব করে তিনি বিরোধী দলনেতা হতে চান না। কিন্তু সরকার এত সক্রিয় কেন? তৃণমূলের তো মাত্র 30 জন বিধায়কের সই হলেই হয়ে যেত, সেটা মিলিয়ে নিলেই হয়ে যায়। সরকার এই সই জালিয়াতি নিয়ে এত সক্রিয় কেন? শোভনদেব চট্টোপাধ্যায় নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভলি কি বললেন শুনুন। বাহারুল যদি শরীরে উপস্থিত না থাকে তাহলে সইটা কাজ কে করলো?
কাউকে জোর করে সই করানো হয়নি এদিন। অন্যের সই যদি অন্য কেউ করে দেয় তাহলে সেটা তো হচ্ছে এটা তো অন্যায়, ব্যাপারে কোনো সন্দেহ নাই, কেউ অন্যের সই করতে পারে না। এখন আমারও যা বুঝতে পারছি না, তো আমি তো কাউকে বলিনি যে ভাই জোর করে সই করাবে বা কাউকে অন্যেরটা সই করাবে। এক্ষেত্রে তো এই ধরনের অন্যায় হলে তো মেম্বারশিপ খারিজ হয়ে যাবে, যা আইনত যে ধারা ক্ষেত্রে দাঁড়িয়ে। না, এটা অনেক বেশি সক্রিয়তা হয়ে যাচ্ছে না সরকারের পক্ষে। আমার তো প্রয়োজন 30 জন এমএলএ, সেই 30 জনের জেনুইন সই আছে কিনা দেখে নিলেই তো হবে। আমি এই ধরনের অন্যায় কাজ জীবনে করিনি, কখনো করতে চাইও না। তাদের বিরোধী দলেরা থাকি বা না থাকি কিছু এসে যায় না। সই জালের অভিযোগ, মারাত্মক অভিযোগ, ইতিমধ্যেই তদন্ত চলছে। আর যদি তদন্তে প্রমাণ হয় সই জাল হয়েছে, তাহলে কি হবে, কি হতে পারে? সরাসরি নিউজরুম থেকে আমার সহকর্মী কৌশিক রয়েছেন আমার সঙ্গে। কৌশিক, হ্যাঁ, সই জাল তুমি যেটাকে বলছিলে, সই জালটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ, এবং এই সই জাল এটা যদি প্রমাণিত হয় তাহলে কি হতে পারে এর কিন্তু স্পষ্ট করে লেখা আছে আইনে। ভারতীয় ন্যায় সংহিতার 336 নম্বর ধারা অনুযায়ী সই জাল একটা গুরুতর অপরাধ, এবং এই অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে অন্তত 2 বছরের জেল হতে পারে। এবং এই সই জাল যদি বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে কি হতে পারে, তাহলে সেইটা লেখা আছে জনপ্রতিনিধিত্ব আইনে। জনপ্রতিনিধিত্ব আইনের 8 ধারায় স্পষ্ট করে লেখা রয়েছে, বিধায়কের বিরুদ্ধে সই জালের অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তার বিধায়ক পদটাই চলে যেতে পারে। এই অপশান কিন্তু রয়েছে, এই সংস্থান কিন্তু রয়েছে আইনে। অর্থাৎ আবারও বলি, ভারতীয় ন্যায় সংহিতা 336 নম্বর ধারা অনুযায়ী 2 বছরের জেল হতে পারে সই জালের অভিযোগ প্রমাণিত হলে, এবং সেটা যদি বিধায়কের বিরুদ্ধে অভিযোগটা প্রমাণিত হয় তাহলে তার বিধায়ক পদটাই চলে যেতে পারে। এখন এর মধ্যে বেশ কয়েকটা জিনিস উঠে আসছে। সই জাল মানে কি হতে পারে, কিভাবে সিআইডি কিভাবে দেখছে বিষয়টাকে। একাধিক সম্ভাবনা রয়েছে। ধরো 3 জন বিধায়ক এ বি সি, সেই 3 জন বিধায়ক জানলেনই না তাদের সইটা জাল করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই বিধায়কদের বলা যাবে না তারা সই জালে, তাদের দোষী করা যাবে না। আবার এরকমও হতে পারে যে এ বি সি 3 জন বিধায়ক, 3 জনের কেউই সই, এ খালি সই করেছে, বি বা সি সই করেননি। কিন্তু এ বি সি এই 3 জন বিধায়ক যে দলকে রিপ্রেজেন্ট করেন সেই দলের কোনো শীর্ষ নেতা হয়তো বললেন একে যে দেখো বি আর সি একটু ব্যাগরবাই করছে, সই করতে নানা রকমভাবে ঘোরাচ্ছে, তুমি এক কাজ করো, তুমি বি আর সি এর সইটা তুমি করে দাও। এ তাতে রাজি হয়ে গেল। সেরকম হলে কিন্তু এ যিনি বিধায়ক তিনি কিন্তু, তার বিরুদ্ধে কিন্তু অপরাধ প্রমাণিত হয়ে গেলে তার কিন্তু বিধায়ক পদটাই খারিজ হয়ে যেতে পারে। ধন্যবাদ কৌশিক। ভয়ঙ্কর অভিযোগ এবং তার শাস্তিও কিন্তু ভয়ঙ্কর। ভারতের আইন বলছে, আমাদের দেশের আইন বলছে সই জাল মারাত্মক অপরাধ, যে অপরাধে জেল হতে পারে। বিধায়ক যদি এই অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, প্রমাণিত হয়, বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে। দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। পার্টির মধ্যেও কিরকম ম্যাল প্র্যাকটিস চলছে। বিরোধী নেতা কে হবে, বিনা মিটিং করে চলে এলো, পরে সই করে নিচ্ছে। সমস্ত সিস্টেম সরকারের এরকম পরিচিত চলছিল, সেটাই ধরা পড়েছে। এবং যাদের সই হয়েছে ওখানে বা যারা সই করেনি, জাল হয়েছে, তারা কমপ্লেন করুন, নাহলে সবার মেম্বারশিপ নিয়ে টানাটানি হবে। তৃণমূলে গৃহদাহ কাকলি বনাম কল্যাণ। কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ করছেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে, এবং তিনি আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবার হুঁশিয়ারি দিচ্ছেন যে তিনি আবেদন করবেন যাতে কাকলি ঘোষতিদারের বিরুদ্ধে সেই নারদ ফাইলের বা নারদ কেসের ফাইল খোলা হয়। ওটা আমার এক বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছে, আর কিছু। কতটা কাছের বন্ধু? বন্ধু অনেক দিনের বন্ধু। তো আমার সময় আছে নাকি কে কি করলো কি না করলো দেখার? একটা পুরনো বন্ধুকে সকালবেলায় মনে হলো একটা শুভেচ্ছা জানাই। মনে করলাম যে
এই অস্বচ্ছতার বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি বস্তুদের নিয়েছিল। যুদ্ধ করতে করতে লড়াই সংগ্রাম করতে করতে জীবনের সবকিছু শেষ করে দিয়েছি শুধু গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে এই রাজ্যে। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে, ওনার মুখ কি? নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনা, যার জন্য এই রেজাল্ট হয়েছে। হঠাৎ করে কোনো ভুলফোর সংস্থা আসলো, তারা এসে ধমকালো, সর্বনাশ করার মনে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। দল খারাপ সময় পড়েছে বলে চলে যাবো? এর গাড়ে ওর গাড়ে দোষ দিয়ে নিজের জায়গায় নামুন না ভাই। বিপদের দিন নয়, এটা আমি মনে করছি যে আমার পরিচালনায় কিছু নিশ্চয়ই গলতি থেকে গেছে। এটা একটা নৈতিক দায়িত্ব থাকে, এটা আপনি রাজনৈতিক দায়িত্বটাকে এড়াতে পারেন না। এই যে নারদাতে উনি 5 লক্ষ টাকা নিয়েছিলেন, তার জন্য সিবিআই চার্জশিট ফাইল করেছে। স্যাংশন চেয়েছিলেন ওনার এগেনস্টে স্পিকারের কাছে, স্পিকার দেননি। আমি একটু চিঠি লিখবো স্পিকারকে, একই কেসে দুরকম তো হয় না। যেখানে গভর্নর ওখানে স্যাংশন দিয়েছে, এখানে স্পিকার কেন স্যাংশন দেবে? তারপর পরবর্তীকালে কি করতে হয় আমি দেখব। রাজ্যে জনগণনার কাজ শুরু হচ্ছে, 16ই আগস্ট থেকে কাজ শুরু হবে। কিভাবে এই কাজ হবে, জনগণনার ক্ষেত্রে কাজ কিভাবে করা হবে এবং আম আদমি মানে আমাদেরই বা কি করতে হবে, আমাদের কি করণীয় জানবো। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, রাজ্যে জনগণনার প্রথম দফার কাজ শুরু হচ্ছে। 16ই আগস্ট থেকে শুরু হবে হাউস লিস্টিং বা বাড়ি তথ্য সংগ্রহের কাজ। এই যে বাড়ি তথ্য সংগ্রহ কাজ হবে, এটা হবে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে, এবং সেই কারণে HLO মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে, যার মাধ্যমে প্রত্যেকটি পরিবারের তথ্য সুরক্ষিত থাকবে। শুধু তাই নয়, এই যে তথ্য সংগ্রহ করা হবে সেখানে বাড়ির ধরন বা ছাদ ও মেঝের অবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, একাধিক তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য থাকবে সেলফ এনামুরেশনের সুযোগ, এবং তার জন্য আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সরকারি পোর্টালে, অনলাইন পোর্টালে এই তথ্য জমা করা যাবে। জনগণনা কাজের জন্য এবার একাধিক প্রযুক্তির ব্যবহার করা হবে। এনামুরেটর হিসাবে BLOদের ব্যবহার করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার, যদিও পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক এনামুরেটর প্রয়োজন হবে এবং বিপুল সংখ্যক সুপারভাইজার প্রয়োজন হবে জনগণনার কাজ শেষ করার জন্য। এখনো পর্যন্ত হিসাব তাতে দেখা যাচ্ছে এ রাজ্যে প্রায় 1,25,000 এনামুরেটর ও বিপুল সংখ্যক সুপারভাইজারের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে এনামুরেটর হিসাবে কাদের ব্যবহার করা হবে, সেক্ষেত্রে BLOদের ব্যবহার করা হবে নাকি অঙ্গনওয়াড়ি কর্মীদের ব্যবহার করা হবে, কিভাবে গোটা জনগণনার কাজ শুরু করা হবে তা নিয়ে আজ দুপুর 2টার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন, এবং তারপর যারা রয়েছেন মূলত কেন্দ্রীয় সরকারের তরফে, মূলত যারা সেন্সাস অফিসার আছেন তাদেরকে তারা আজ প্রশিক্ষণও দেবেন। ফলত সব মিলিয়ে রাজ্যে জনগণনার যে কাজ, এখানে আমি একটু জানতে চাইবো যে এই যে ইনামুরেশনের কাজটা একটা হিউজ কাজ, বিরাট কাজ, আমাদের যা পপুলেশন, যা জনসংখ্যা সেই অনুযায়ী, সেক্ষেত্রে যদি সব কিছু সঠিক তথ্য দিতে হয় বা সঠিক তথ্য পেতে হয়, যদি নাগরিকরা এগিয়ে আসেন তাহলে অনেকটাই কাজ সহজ হয়ে যেতে পারে। সেলফ ইনামুরেশনের কোনো এখানে সুবিধা থাকছে? যদি আরো একবার প্রশ্নটা করো। এখানে কোনো কেউ যদি চান যে নিজে থেকে তিনি তার তথ্য সাবমিট করবেন, সেলফ ইনামুরেশন, সেরকম কোনো সুযোগ কি থাকছে এক্ষেত্রে? একদমই, দেখো, সেলফ এনামুরেশনেরও সুযোগ থাকছে, এবং সেই কারণেই 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত অনলাইন পোর্টালও খুলে দেওয়া হবে, যেখানে যে কেউ সেলফ এনামুরেশন তারা করতে পারবেন।
যাবতীয় সুযোগ থাকবে সাধারণ মানুষের কাছে, এবং সেই কারণেই গোটা বিষয়টি আরো নিশ্চিত করার জন্য এবং গোটা রূপরেখা চূড়ান্ত করার জন্যই মূলত আজকের এই বৈঠক হবে। দুপুর 2টোর পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করবেন, এবং শুধু তাই নয়, সরকারি যে পোর্টাল রয়েছে, যেটা তুমি বলছিলে যে সরকারি পোর্টাল রয়েছে সেন্সাসের www.se.census.gov.in, এর মাধ্যমে যে কেউ অনলাইনে তাদের বিবরণ বা যে কোনো রকমের উত্তর চাইতে পারেন, যে কোনো নথি জমা করতে পারবেন। যাবতীয় সব রকমের ব্যবস্থাই রাখা হচ্ছে এবং তা নিয়েই মূলত রাজ্যে জনগণনার কাজ শুরু করা হবে, এবং তারই আজ প্রারম্ভিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ সোমরাজ।